ভাবুন তো, আপনি আপনার প্রেমিকার বাড়িতে বেড়াতে গেছেন আর সেখানে গিয়ে দেখলেন বাড়ির কাজের লোকগুলো মানুষের মতো নয়, বরং রোবটের মতো আচরণ করছে। শুধু তাই নয়, গভীর রাতে বাড়ির মালিক আপনাকে একটা কাপ আর চামচের শব্দ দিয়ে সম্মোহন করে আপনার শরীরের নিয়ন্ত্রণ কেড়ে নিল। কেন এই পরিবারটি শুধু কালো মানুষদেরই টার্গেট করছে? চলুন আজ দেখি 2017 সালের সেই সাইকোলজিক্যাল হরর মুভি গেট আউট। গল্পের শুরুতে আমরা দেখি একজন কালো মানুষকে, যিনি একা ফাঁকা একটা এলাকায় হেঁটে যাচ্ছিলেন আর পথ হারিয়ে ফেলেছেন। হঠাৎ একটা সাদা গাড়ি তার কাছে আসে আর তাকে পেছন থেকে ফলো করতে শুরু করে। এইটা দেখে সে অন্যদিকে চলে যেতে থাকে, কিন্তু তখনই হঠাৎ একজন অজানা লোক পেছন থেকে এসে তাকে অচেতন করে ফেলে এবং তারপর ওই গাড়ির ট্রাঙ্কে ঢুকিয়ে নিয়ে চলে যায়। এরপর আমরা একটা কাপল, কৃষ্ণ আর রোজকে দেখি। কৃষ্ণ বেশ ভালো ফটোগ্রাফার আর রোজ হয়তো দুনিয়ার সবচেয়ে ভালো গার্লফ্রেন্ড। আজ কৃষ্ণ একটু নার্ভাস, কারণ সে রোজের প্যারেন্টসের সঙ্গে প্রথমবার দেখা করতে যাচ্ছে। আর রোজ তার পরিবারের কাছে এটা স্বীকার করেনি যে তার বয়ফ্রেন্ড কালো, কিন্তু রোজ তাকে বোঝায় যে তার প্যারেন্টস অনেক পড়াশোনা করা আর তারা মানুষের রং বা জাতি নিয়ে কিছু ভাবেন না। এরপর দুজনেই রোজের বাড়ির দিকে বের হয়ে পড়ে। রাস্তায় ক্রিস সিগারেটে খাওয়ার চেষ্টা করে, কিন্তু রোজ তার সিগারেট ছুঁড়ে ফেলে দেয়, কারণ সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপর ক্রিস তার একমাত্র বন্ধু রোডকে কল দেয়, যে একজন গোয়েন্দা, আর তাকে বলে যে সে রোজের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছে। হঠাৎ একটা হরিণ তাদের গাড়ির সামনে চলে আসে, যার ফলে তার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। এখন তারা পুলিশকে কল করে ডাকে, আর পুলিশ ক্রিসের লাইসেন্স আইডি চায়, যা দেখে রোজ রেগে ফেটে পড়ে, কারণ ড্রাইভ তো রোজ করছে আর পুলিশ ক্রিসের কাছে আইডি চাইছে কারণ সে ব্ল্যাক। কিন্তু কৃষ্ণ তেমন একটা কিছু মনে করে না, কারণ তার সাথে মাঝে মধ্যেই এরকম হয়ে থাকে। আর কিছুক্ষণ পরেই তারা রোজের বাড়িতে পৌঁছে যায়, যেখানে আমরা রোজের প্যারেন্টস দিন আর মিসিকে দেখি, যারা খোলা মনেই কৃষ্ণকে স্বাগতম জানায়। আর দিন বলে, ভালো হয়েছে তুমি সেই হরিণটাকে মেরে ফেলেছ, কারণ তাদের সংখ্যা একটু বেশিই বেড়ে গেছে। এরপর দিন তাকে বাড়ির ভিতরে ঘুরিয়ে সবকিছু দেখায় এবং নিজের ফাদারের ছবি দেখায়, যিনি অলিম্পিকে দৌড়েছিলেন, কিন্তু সেই খেলা একজন ব্ল্যাক প্লেয়ার যে জিতেছিলেন। এরপর তাকে মেসির অফিস দেখায়, যিনি একজন সাইকিয়াট্রিস্ট, আর ডিন নিজেও একজন নিউরোসার্জন। এরপরে তাদের ঘরের কাজের লোক কোয়ার্টার আর গুর্জিনাকে দেখায়, যারা দুজনেই ব্ল্যাক। তাদের পরিবারের লোকজন ইচ্ছাকৃতভাবে ব্ল্যাকদের চাকরি দিয়েছে। ডিন বলে যে এই দুজনকে রোশের দাদা দাদির দেখভাল করার জন্য রাখা হয়েছিল, আর তাদের মৃত্যুর পর থেকে এরা এখানে থাকে যেন পরিবারের অংশ হয়ে গেছে। আর ডিন একদম রেসিস্ট নয় বা বৈষম্য নয়, তিনি সাদা বা কালো রং দেখে কাউকে বিচার করে না। আর যদি ওবামা তৃতীয়বার নির্বাচনে লড়তেন, তবুও ডিন সে তাকেই ভোট দিবে। চা খেতে খেতে ক্রিস বলে যে ছোটবেলায় তার মাও গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল। এখন ক্রিসের হাত নড়াচড়া দেখে মিছি বুঝতে পারে যে তার সিগারেট খাওয়ার নেশা আছে। মিসি তাকে বলে সে চাইলে ক্রিসকে হিপনোটাইজ করে তার সিগারেট খাওয়ার অভ্যাস চিরতরে ছাড়িয়ে দিতে পারে, কিন্তু ক্রিস বুদ্ধিমত্তার সাথে সেটা অস্বীকার করে। তখনই রোজের ভাই জেরেমি সেখানে আসে আর সবাই মিলে ডিনার করে, কিন্তু জেরেমি ক্রিসকে অদ্ভুত প্রশ্ন করতে থাকে, যেমন সে বাস্কেটবল খেলে কিনা বা তাকে এমএল পছন্দ কিনা, কারণ সে কালো, তাই তার লড়াই ঝগড়া তো তার পছন্দ থাকার কথা। এবং জেরেমি ক্রিসকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে, কিন্তু বাকি সবাই তাকে চুপচাপ বসতে বলে। ডিনারের পর রোজ অনেক রেগে থাকে, কারণ আজ তার পরিবার একটু অদ্ভুত ব্যবহার করছিল। তবে ক্রিস মন খারাপ করে না। ওই রাতে তার ঘুম আসছিল না, তাই সিগারেট খেতে বাড়ির বাইরে যায়। তখন দেখে বল্টার খুব দ্রুত তার দিকে দৌড়ে আসছে এবং মোড় ঘুরে অন্যদিকে চলে যায়। আর অন্যদিকে জর্জিনাও অদ্ভুতভাবে নিজেকে আয়নায় দেখেতেছিল। তারপর ক্রিস বাড়ি ফিরে যায়। যাওয়ার সময় মিসিরের সঙ্গে দেখা হয় আর সে তাকে সামনে বসতে বলে। মিশর হাতে একটা কাপ আর একটা চামচ ছিল, যেটা সে বারবার ঘোরাচ্ছিল। এখন মিশরই সেই রাতে সম্পর্কে জিজ্ঞেস করে যখন তার মা মারা গিয়েছিল। ক্রিস এই বিষয়ে কিছু বলতে চায়নি, তবুও সে মিশির কথার উত্তর দিতে থাকে। আসলে ক্রিস বুঝতেই পারে না যে মিশরই শুধু চামচের আওয়াজ দিয়ে ক্রিসকে হিপনোটাইজ করে ফেলে। শেষে তাকে একটা সংকল্প প্লেজে পাঠিয়ে দেয়। এখন এই অবস্থায় ক্রিস নিজের দেহের উপর পুরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর প্যারালাইজড হয়ে যায়। সে মিশির কথা শুনে ও দেখতে পারতাছিল, কিন্তু সে কথা বলতে পারতাছিল না। মিসইউজও চোখ বন্ধ করে ফেলে। তারপর ক্রিস পরদিন সকালে তার বিছানায় ঘুম থেকে উঠে সে মনে করে হয়তো সে কোনো খারাপ স্বপ্ন দেখেছে। ওই দিন ক্রিস আবার জর্জিনাকে আয়নাতে অদ্ভুতভাবে দেখছিল। সে ওয়াটারের কাছে যায় আর ওয়াটার অদ্ভুতভাবে কথা বলতে শুরু করে। সে একজন বুড়ো লোকের মতো কথা বলতে থাকে। সে ক্রিসকে জিজ্ঞেস করে মিস্ত্রির সঙ্গে হিপনোসিস সেশন কেমন হলো, তার মানে সে কোনো স্বপ্নই দেখেনি। তারপর সে রোশের কাছে যায় এবং তাকে বলে
বলে যে তার মা রাতে তাকে হিপনোটাইজ করেছিল এবং এখন সে সিগারেটের কথা ভাবতেই তার বমি আসে। আর ওয়াল্টার আচরণটাও একটু অদ্ভুত ছিল। যাই হোক, আজ দুপুরে একটা পার্টি ছিল যেখানে অনেক ধনী এবং সাদা রঙের মানুষ আসে। আমরা দেখি তারা তাদের চাকরিদের ওয়াল্টারের সাথে কোলাকুলি করছে। ক্রিসের এত সব সাদা মানুষের মধ্যে নিজেকে একটু নার্ভাস লাগছিল, আর তারা তাকে উল্টাপাল্টা প্রশ্ন করছিল। বেশিরভাগ লোক তার শরীরের ব্যাপারে জানতে চাইছিল। এই সবের মধ্যে ক্রিস তার মতো আরেকটা কালো ছেলেকে দেখতে পায়, তাই সে তার কাছে যায়। এই লোকটা নিজের নাম লোগান বলে, আর সে কোনো বুড়োর লোকের মতো কাপড় পরেছিল। তার কথা শুনে একদমই মনে হচ্ছিল না যে সে একজন কালো মানুষ। আমরা দেখতে পাই তার স্ত্রী ছিল একজন সাদা মেয়ের মতো, আর তার থেকে আনুমানিক থেকে প্রায় 30 বছর বড় হবে। শেষে তার দেখা হয় জিম হাডসনের সঙ্গে, যিনি নিয়ে একটা আর্ট গ্যালারির মালিক। সে ক্রিসের আঁকা ছবি দেখে প্রশংসা করে। হাডসন বলে যে সে নিজেও ফটোগ্রাফার হতে চেয়েছিল, কিন্তু জেনেটিক রোগের কারণে সে অন্ধ হয়ে গেছে। এরপরে একটু স্বস্তি পেতে ক্রিস আবার তার রুমে ফিরে আসে। আমরা দেখি হাসার সময় জর্জিনের চোখ থেকে পানি পড়ছিল, যা বেশ অদ্ভুত ছিল। একটু পর ক্রিস ব্রডকে ফোন করে সবকিছু বলে দেয়, কিভাবে রাতে তাকে হিপনোটাইজ করা হয়েছিল এবং এখানে সব কালো মানুষরা বুড়োদের মতো আচরণ করছে। এটা শুনে রোড ক্রিসকে সেখানে থেকে চলে যেতে বলে, কারণ সে ভয় পেয়েছিল যে সাদা মানুষরা তাকে হিপনোটাইজ করে নিজেদের গুলাম বানিয়ে নিতে পারে। কিন্তু ক্রিস এই কথাকে বেশি সিরিয়াসলি নেয়নি। কিছুক্ষণ পর তারা ক্রিসকে জিজ্ঞেস করে একজন আফ্রিকানের ভালো মন্দ দিক কি কি। ক্রিস লোগানকে এই প্রশ্নের উত্তর দিতে বলে, আর লোগান বলে ব্ল্যাক হওয়া তার জন্য দারুণ একটা ব্যাপার। তখন ক্রিস লুকিয়ে লুকিয়ে লোগানের ছবি তুলতে চায়, কিন্তু তার ফ্ল্যাশ লাইট চালু ছিল। এই ফ্ল্যাশের কারণে লোগানের কিছু একটা অনুভব হয়। সে খুব আগ্রাসী হয়ে ক্রিসের উপর আক্রমণ করে এবং বারবার শুধু একটাই কথা বলে, তুমি যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও। এরপর ক্রিস ভাবতে থাকে এখন অবশ্যই কোনো একটা সমস্যা আছে। কিছুক্ষণ পর ডিনার আর মিস্ত্রি বলে লোগানের শুধু পেনি অ্যাটাক হয়েছিল, আর এখন সে সম্পূর্ণ সুস্থ আছে। এর জন্য লোগান সবার কাছে ক্ষমা চেয়ে এখান থেকে চলে যায়। এখন ক্রিস আর রোজ বাড়ি থেকে একটু দূরে যায়, যেখানে ক্রিস রোজকে বলে যে তার এখানে একদমই ভালো লাগছে না। একটু সময় ধরে তর্ক হয়। তারপর ক্রিস বলে যেদিন তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল সে বেশ কিছুক্ষণ জীবিত ছিল। যদি সে বুঝতে পারতো আর পুলিশকে ফোন দিয়ে দিত, তাহলে তার মা হয়তো ওই দিন বেঁচে যেত। যাই হোক, রোজ তাকে সান্ত্বনা দেয় এবং বলে যে তারা দুজন তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাবে। ঠিক তখনই সব সাদা লোকজন একটা সাইলেন্ট অপশন করছিল, যেখানে অন্য কাউকে নয় বরং ক্রিসকে বিক্রি করা হচ্ছিল। আর এই অপশন জিম হাডসন জিতে যায়। ক্রিস আর রোজ বাড়ি ফিরে আসে। তখন পর্যন্ত সব অতিথিরা চলে গিয়েছিল। ক্রিস রুমে গিয়ে লোগানের ফটো রোডেকে পাঠায়, আর সে সাথে সাথে তাকে কল করে বলে এই ছেলের নাম লোগান নয় বরং তারা নাম অ্যান্ড্রে, যার সাথে তারা এক পার্টিতে দেখা করেছিল। আর লোগান সেই লোক যে মুভির শুরুতে কিডন্যাপ হয়েছিল, আর সে 6 মাস ধরে মিসিং। এর মধ্যেই ক্রিসের মোবাইলের ব্যাটারি শেষ হয়ে যায়, আর সে রোজকে বলে তাদের এখন থেকে এখনই চলে যেতে হবে। তাই রোজ দ্রুত গাড়ির চাবি খুঁজে বের করতে যায়। তারপর ক্রিস লক্ষ্য করে যে রোজের আলমারি খোলা, আর সেখানে সে একটা বক্স পায় যার ভিতরে রোজের অনেকগুলো বয়ফ্রেন্ডের ছবি ছিল, কিন্তু তারা সবাই কালো ছিল। যদিও রোজ বলেছিল যে ক্রিস ওর প্রথম কালো রঙের বয়ফ্রেন্ড। শুধু তাই নয়, সেখানে তাদের কাজের লোক ওয়াল্টার এবং জর্জিনারও ছবি ছিল, এবং সঙ্গে লোগান অর্থাৎ আন্দ্রারও ছবি। ক্রিস তৎক্ষণাৎ নিচে নামে, কিন্তু জেরিমি তার পথ আটকে দেয়। ডিন আর মিস্ত্রিও তাকে ঘেরাও করে ফেলে। ক্রিস চিৎকার করে রোজের কাছে গাড়ির চাবি চাইছে, কিন্তু রোজ বলে যে গাড়ির চাবি শুরু থেকেই তার কাছে ছিল, কিন্তু সে সেটা ক্রিসকে দেবে না। এখন ক্রিস সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই মেসির কাপ চামচ বাজানো শুরু করে দেয়, যা শুনে ক্রিস হিপনোটাইজ হয়ে যায় এবং সে বুঝতে পারে সে সংগঠন প্লেসে চলে আসে। এরপর তারা তিনজন তার শরীর কোথাও নিয়ে যেতে থাকে। পরের দিন রোড ক্রিসকে ফোন করে, কিন্তু যখন ক্রিসের ফোন বন্ধ পায় তখন সে নিজের ডিপার্টমেন্টের কিছু সিনিয়র ব্ল্যাক অফিসারদের কাছে জানায় যে কিছু বিদেশি লোক তার বন্ধুকে ব্রেনওয়াশ করে দাস বানিয়ে ফেলেছে, কিন্তু তারা তার কথা শুনে সবাই হাসতে শুরু করে, আর কেউ বিশ্বাসই করে না। অন্যদিকে ক্রিসকে বেসমেন্টে তার হাত পা বেঁধে রাখা ছিল। তার সামনে পুরনো একটা টিভি ছিল, যাতে রোজের দাদার ভিডিও টেপ চলতে থাকে, যেখানে বলা হচ্ছে তার পরিবার একটা সায়েন্সের বিস্ময় ঘটিয়েছে, যাতে তারা এক মানুষের ব্রেন অন্য কারো শরীরে ট্রান্সপ্লান্ট করতে পারে। এই প্রক্রিয়াটাকে কুয়াগোলা প্রসিডিওর বলে। এরপর টিভিতে একই সাথে কাপের চামচের শব্দ শোনা যায়, যার ফলে কৃষ্ণ প্যারালাইজড হয়ে সংকল্প লেসে চলে যায়।
পরের দিন টিভিতে জিম হাডসন দেখা যায়। যে মানুষটা ক্রিসকে অপশনে কিনেছিল, হাডসন বলছে সে এসেছে ক্রিসের সব সন্দেহ দূর করতে, যাতে তাদের প্রসিসিওর ভালোভাবে করা যায়। তো বন্ধুরা, আমি এখন আপনাদের বলছি আসলে কি চলছে। তো রোজের পরিবারের একটা মস্তিষ্ক প্রতিস্থাপনের পদ্ধতি বের করেছিল, যেখানে ধনী সাদা রঙের লোকেরা যখন বুড়ো হয়ে যায়, তারা তাদের মস্তিষ্ক অন্য কোনো মানুষের দেহে ঢুকিয়ে আবার তরুণ হয়ে উঠবে। এজন্য প্রথমেই ভিকটিমকে হিপনোটাইজ করে সংগঠনের জায়গায় পাঠানো হয়, যাতে সে তার দেহের পুরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর ডিন তার ধনী ক্লায়েন্টের ব্রেন ভিকটিমের ভিতরে ঢুকিয়ে দেয়, যার ফলে ক্লায়েন্টকে একটা নতুন শরীর পায়। আর যে আসল মানুষটা, সে চিরকাল সংকল্পলেসের মধ্যে বন্দী থাকবে। যদি সে কখনো বাইরে বের হতে চায়, তাহলে মেসিউ আবার হিপনোটাইজ করে সংকল্পলেসে ফেলে দেয়। লোগান, জর্জিনা, ওয়াল্টার, তাদের সবার সাথে এমনটা করা হয়েছে। তাদের মধ্যে একজন সাদা বুড়ো লোকের ব্রেন ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই কারণেই তারা অদ্ভুতভাবে আচরণ করছিল। আর এখন হাডসনকে ক্রিসের শরীর পাওয়ার কথা। এই সব জেনে ওর খুব খারাপ লাগছিল। আর সে জিজ্ঞেস করে যে এই এক্সপেরিমেন্ট শুধু ব্ল্যাক লোকদেরই কেন করা হয়। তখন তারা বলে এর কারণ হলো ধারণা করা হয় আফ্রিকার মানুষের জেনেটিক্স অন্যদের থেকে অনেক ভালো। হাডসনের কাছে কালো রং আর সাদা রঙের মধ্যে কোনো পার্থক্য নেই, তার শুধু ক্রিসের শরীরের দরকার ছিল। এরপর আবার কাপড় চামচ টিভিতে আবার আসে, যেটার আওয়াজ শুনে ক্রিস প্যারালাইজড হয়ে যায়। এখন অন্য রুমে ডিন হাডসনের ব্রেনের অপারেশন শুরু করে এবং জেরামিক ক্রিসেকে নিতে আসে। সে হাত খুলতেই, অন্যদিকে ঘুরতেই ক্রিস একটা বল দিয়ে জেরামিকের মাথায় মারে এবং তাকে অচেতন করে ফেলে। এরপরে আমরা বুঝতে পারি যে ক্রিস যখন চেয়ারে বসেছিল, তখন সে তার কানের ভিতরে তুল দিয়ে আটকিয়ে রেখেছিল। তাই সে কাপ আর চামচের আওয়াজ সে শুনতে পায়নি। এবার ডিন জেরেমিকে খুঁজতে বাইরে আসে, তখন ক্রিস তার গলার মধ্যে হরিণের শিং ঠুকে দেয়, যার ফলে মুহূর্তের মধ্যেই ডিন মারা যায়। বাইরে যাওয়ার সময় ক্রিস মিশিকে দেখতে পায় যে তার কাপ চামচ নিতে দৌড় দেয়, কিন্তু ক্রিস সেগুলোকে ভেঙে ফেলে। মিশি স্ক্রু ড্রাইভার দিয়ে ক্রিসের উপর হামলা চালায়, কিন্তু ক্রিস সেই স্ক্রু মিশির মাথার ভিতরে ঢুকে তাকে সেখানেই মেরে ফেলে। যখন ক্রিস বাইরে বের হবে, তখন জেরেমি তার উপর আক্রমণ করে এবং হেডলক দিয়ে তাকে অচেতন করার চেষ্টা করে, কিন্তু ক্রিস তার পায়ে স্টেপ করে তার মাথায় অনেক লাথি মারে, যার ফলে জেরেমিও মারা যায়। রোজ উপরে বসে গান শুনছিল আর ইন্টারনেটে তার পরের শিকার খুঁজছিল। বাইরে ক্রিস জেরেমির গাড়িতে বসে এখান থেকে বের হতে চায়, কিন্তু জোরাজিনা তার গাড়ির সাথে ধাক্কা লাগে। এবার ক্রিস তার উপর দয়া করে তাকেও গাড়িতে তুলে নিয়ে এখান থেকে পালাতে শুরু করে। আর বন্ধুরা, এখন বুঝতেই পারছো যে ওয়াল্টার আর জোরাজিনার মধ্যে আর কেউ নয়, বরং রোজের দাদা আর দাদি আছে। দাদির যখন হুশ আসে, তখন সে চেঁচিয়ে বলতে থাকে, তুমি আমার পুরো পরিবারকে মেরে ফেলেছ। এই বলে ক্রিসের উপর হামলা করে, আর এই ঝামেলায় ক্রিস গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলে, আর অ্যাক্সিডেন্টে দাদি মানে জর্জিনা দুজনেই মারা যায়। তখন রোজও রাইফেল নিয়ে এসে পড়ে। তার দাদা মানে ওয়াল্টার দৌড়ে গিয়ে ক্রিসকে ধরে এবং গলা চেপে ধরে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু তখনই ক্রিসের মাথায় একটা বুদ্ধি আসে। সে তার মোবাইলের ফ্ল্যাশ চালু করে, যার ফলে আসল ওয়াল্টার সে সংকল্প থেকে বেরিয়ে আসে। আর এরকমটা আমরা মুভির মাঝখানে লোগানের সাথে ও হতে দেখেছিলাম। এরপরে সে রোজের কাছে তার রাইফেল চায় আর তার পেটে গুলি মারে দেই। তারপর সে নিজেও গুলি করে শেষ করে দেই, কিন্তু রোজ এখনও বেঁচে ছিল আর সে বন্দুক তুলতে যাচ্ছিল। তখন ক্রিস তার গলা চেপে ধরে মারতে শুরু করে। ঠিক তখনই পুলিশের গাড়ি এসে পৌঁছায়। গাড়িতে ক্রিসের বন্ধু রোড বেরিয়ে আসে আর সে ক্রিসকে নিজের সাথে নিয়ে এখান থেকে চলে যায়। রোজ রাস্তার পাশে পড়ে অতিরিক্ত রক্ত পড়ার কারণে সেও মারা যায়। এই মুভিটা হ্যাপি এন্ডিং দিয়ে শেষ হয়। এই মুভির একটা আল্টারনেট এন্ডিংও আছে, যেখানে রোডের বদলে দুইজন সাদা অফিসার ক্রাইম সিনে এসে ক্রিসকে গ্রেপ্তার করে রাখে, আর সব মার্ডারের অভিযোগে সে সারা জীবন জেলে কাটায়। কিন্তু ডিরেক্টর জর্ডান আগে ভেবেছিলেন এই এন্ডিংটা অনেক বেশি ডার্ক হয়ে যাবে। তাহলে আপনাদের মুভির কোন এন্ডিংটা বেশি ভালো লেগেছে, হ্যাপি এন্ডিং নাকি ডার্ক এন্ডিং? কমেন্ট করে অবশ্যই জানান। যদি এখনো কিছু বুঝে না থাকেন, তাহলে এই ভিডিওটি আবার দেখতে পারেন। তাহলেও তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে যে কেন রোজ ওই পুলিশকে ক্রিসের আইডি দেখতে দিচ্ছিল না, অথবা কেন এই ধনী লোকজন তাদের চাকরচারী ওয়াল্টার সঙ্গে কোলাকুলি করছিল, আর কেন সবাই বারবার ক্রিসের দেহের প্রশংসা করছিল। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিবেন, আর যদি চ্যানেলটা নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই চালু করবেন। আর আমি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা করব। ধন্যবাদ।